টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আজকে আলোচনার জন্য আমরা হাতে রেখেছি, জানি না কতটুকু সময় পাবো। তবে গুরুত্বপূর্ণ যে বিষয় দুটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে এখনই অ্যাজাইলাম আবেদনের উপযুক্ত সময় এবং সাথে সাথে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বা NIWর মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার সেরা উপায়গুলো কী, এই দুটো আজকে মূল আমাদের আলোচনার বিষয়। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয় আজকে আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় আইনজীবী জনাব মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ লজ এবং কমিউনিটি লিডার। জনাব মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ রানা ভাই। অ্যাজ অলওয়েজ ইউ আর এ প্লেজার এন্ড অনার। চমৎকারভাবে উপস্থাপনা করেন। উই আর সো হ্যাপি দ্যাট উই হ্যাভ এ ভেরি আউটস্ট্যান্ডিং পিপল হিয়ার টু ডু দি অ্যাঙ্করশিপ এট দি টিভিএন 24। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই শীতের রাত্রিতে, বিশেষ করে আমাদের তো গতকালকে এত বরফ পড়েছে যে সমস্ত কিছু উপেক্ষা করে রাত্রির এবং বিশ্রাম অপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখনই কেন অ্যাসাইলাম আবেদনের উপযুক্ত সময়, এই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কথা বলবেন। তার আগে এই বিষয়টি এবং NIWDর মাধ্যমে যে গ্রিন কার্ড পাওয়ার সেরা উপায়টি, এটির বিস্তারিত একটু ব্যাখ্যাটা বা ভূমিকাটা আমি দিতে চাই প্রথমেই। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যা শুধু কাগজে কলমে আইনের প্রশ্ন নয়, বরং হাজারো মানুষের জীবন, নিরাপত্তা, স্বপ্ন আর ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। একদিকে অ্যাসাইলাম আবেদন, অন্যদিকে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বা NIWর মাধ্যমে গ্রিন কার্ড প্রাপ্তি। আজকের পৃথিবীতে আমরা এমন এক সময় বসবাস করছি যেখানে অনেক মানুষ নিজ দেশেই নিরাপদ নন। মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক মতাদর্শ কিংবা সামাজিক পরিচয়ের কারণে অনেকে প্রতিনিয়ত ভয়, নির্যাতন ও অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন। এই বাস্তবতায় অ্যাসাইলাম শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি বেঁচে থাকার একটি ন্যায্য অধিকার। কিন্তু প্রশ্ন হলো, এখনই কেন অ্যাসাইলাম আবেদনের জন্য উপযুক্ত সময়? বর্তমানে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কাঠামো, আদালতের সিদ্ধান্ত এবং মানবিক বিষয়গুলো এমন এক পর্যায়ে এসেছে যেখানে সঠিক তথ্য, সঠিক প্রস্তুতি ও সঠিক আইনি সহায়তা থাকলে অনেক আবেদনকারী বাস্তবে সুযোগ পাচ্ছেন নিজেদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার। একই সাথে অনেকেই আছেন যারা শুধু আশ্রয় নয়, বরং তারা এই দেশকেও কিছু দিতে চান। তারা হতে পারেন গবেষক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ, শিক্ষক, চিকিৎসক কিংবা দক্ষ আইনজীবী, যাদের কাজ যুক্তরাষ্ট্রের অর্থনীতি, জনস্বার্থ ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানে অংশগ্রহণ করা। অন্যদিকে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার বা NIW নামে অধিক পরিচিত, এটি এমন একটি পথ যেখানে চাকরিদাতা ছাড়াই নিজের যোগ্যতা, অভিজ্ঞতা ও অবদানের ভিত্তিতে গ্রিন কার্ড পাওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়। তাই NIW আজ আর কেবল কাগুজে ধারণা নয়, এটি অসংখ্য মানুষের জন্য বাস্তব সাফল্যের গল্প। তবে একটি বিষয় মনে রাখা অবশ্যই জরুরি, তা হলো অ্যাসাইলাম হোক বা NIW, যে কোনো আবেদনের ক্ষেত্রে ভুল তথ্য, দেরি কিংবা ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে কিন্তু ঝুঁকির মুখে ফেলতে পারে। এই পথগুলোতে একদিকে যেমন রয়েছে সুযোগ, তেমনি অন্যদিকে রয়েছে দায়িত্ব ও আইনের প্রতি, সত্যের প্রতি এবং নিজের ভবিষ্যতের প্রতি। আজকের এই অনুষ্ঠানে আমরা তাই শুনবো আইনের বাস্তব কথা, জানবো কার জন্যে অ্যাসাইলাম এখন সবচেয়ে জরুরি, কার জন্য NIW হতে পারে সেরা সমাধান, আর কিভাবে সঠিক সিদ্ধান্ত একজন মানুষের জীবন পুরোপুরি বদলে দিতে পারে। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ, যিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে হাজারো বাস্তব কেস, বাস্তব অভিজ্ঞতা ও বাস্তব আইনি
দিক নির্দেশনার মাধ্যমে আমাদের এই জটিল বিষয়গুলো সহজ করে তুলে ধরবেন। তাই আপনাদের জন্য আজকের আলোচনা শুধু তথ্য নয়, বরং এটি সচেতনতা, সাহস আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি হয়ে উঠুক। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। এখনই অ্যাজাইলাম আবেদনের উপযুক্ত সময় এবং NIW এর মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার সেরা উপায়। জনাব মোহাম্মদ এন মজুমদার, আজকের দুটো বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত কথা বলেছি। আপনার কাছে যেহেতু আপনি এই বিষয়ে অনেক অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেটার আলোকে প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে বর্তমানে এই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন পরিস্থিতিতে আপনি কেন মনে করছেন যে এখনই অ্যাসাইলাম অবদানের সেরা সময়? থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। রানা ভাই চমৎকার করে তুলে ধরেছেন আজকে দুইটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়। যেমন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার এখন প্রকৃষ্ট সময় বা উপযুক্ত সময় কেন বলছি, এই জন্য আপনারা অনেকে অবগত আছেন অ্যাসাইলাম ক্লক ইজ রানিং, প্রসিডিং বলছে স্থগিত করার জন্য। ইটস এ গুড নিউজ, এই জন্য প্রসিডিং স্থগিত থাকবে কিন্তু ক্লক যেটা ক্লক স্টপ হয় না। ক্লকের শব্দটা বলছে এই জন্য অ্যাসাইলাম ক্লক যেদিন অ্যাপ্লাই করবেন ওদিন থেকে 180 দিন যেদিন পূর্ণ হবে ওই দিন সরকার আপনাকে ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি ইস্যু করতে বাধ্য। আন্ডার দি কারেন্ট রুল ইজ স্টিল ভ্যালিড। ওই রুলও চেঞ্জ হয় নাই, আইনও চেঞ্জ হয় নাই। ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বলছে হোল্ড অন, আমরা নতুন নীতিমালা প্রণয়ন করা পর্যন্ত প্রসিডিংটা একটু স্থগিত রাখা, গ্রিন কার্ড দেওয়াটা একটু স্থগিত রাখা কিছু কিছু ক্ষেত্রে। সুতরাং এই যে একটা লুপ হোল সৃষ্টি হয়েছে, আপনি এখন যদি যেদিন এই কথাটা বলছে ওই দিন থেকে যদি আপনি অ্যাপ্লাই করতেন আজকে মতো 2 মাস হয়ে যেত। সুতরাং দেয়ারফর যারা কোয়ালিফাই করবেন, রিয়েল অ্যাসাইলাম করতে চান, দিস ইজ দ্য বেস্ট টাইম বিকজ প্রসেসিং ইজ স্টপ বাট ক্লক ইজ ক্লিকিং, অর্থাৎ ক্লক ইজ রানিং। ক্লক ইজ, যারা একটুখানি রিসার্চ করতে পারেন দেখতে পারেন যে what is the meaning the asylum is it asylum proceeding? No. Is the asylum, can we apply the asylum application now? The answer will be yes, from the website, from the Google, everywhere. So again asylum application করুন, তবে অ্যাপ্লিকেশনে কোনো এমন কোনো ভুল তথ্য দিবেন না, এমন কোনো গাফিলতিপূর্ণ অ্যাপ্লিকেশন করবেন না যেটা ইতিপূর্বে যে কোনো লোকের রাস্তায় ঘাটে ফসলে প্রান্তরে বেসমেন্টে বসে যে কোনো একটা ফর্ম ফিল আপ করে ফাটিয়ে দিয়েছেন। That should not do that. It should be application, statement, supporting document. তিনটা থাকতে হবে। There is something called clear and convincing evidence to make sure that you are tortured, you are abused, স্বদেশে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং অবহেলিত হয়ে স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। অনেকে লিখছেন স্বদেশ ত্যাগ করেছি, নো গুড, স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি। সো এবং কন্টিনিউয়াসলি সেই ফিয়ার, সে ভীতি এখনো আছে এবং এখনো আমি আমার দেশ নিরাপদ, দেশে ফেরত যাওয়ার নিরাপদ নয়। এটা হলো বেসিক রুল। যদি প্রিন্সিপাল থেকে থাকে তাহলে দিস ইজ দ্য বেস্ট টাইম অ্যান্ড মেক শিওর দ্যাট বিফোর ইউ সাবমিট এনিথিং, সাবমিট করার আগে যেন এখানে এক্সপার্ট ওপিনিয়ন থাকে, এক্সপার্টের দিক নির্দেশনা থাকে, এমন কেউ প্রিপেয়ার করবে যে যেন প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু বিবেচনা করে সাবমিট করেছে। নট লাইক বিফোর, আপনি গিয়ে বলে আসলেন কিছু কথা, কিছু টাকা দিয়ে আসলেন, অ্যান্ড সামবডি বিহাইন্ড দ্য ডোর, কোনো ক্লারিক্যাল স্টাফ আগের ফর্ম আছে, আগের স্টেটমেন্ট আছে, সেখান থেকে নাম পরিবর্তন করে পাঠিয়ে দিয়েছে। দ্যাটস গোইং টু বি কিলার। এই ধরনের অ্যাপ্লিকেশন না করাই ভালো। এই ধরনের অ্যাপ্লিকেশন করা মানে আত্মঘাতী। নেক্সট আমি একটু ওভারভিউ দিয়ে ফেলি, রানা ভাইয়ের অনুমতি যদি থাকে। NIW অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, এটা সংক্ষেপে হচ্ছে জাতীয় স্বার্থে, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে আপনাকে গ্রিন কার্ড দিবে। কেন দিবে? বিকজ ইউ আর এক্সট্রা অর্ডিনারি, ইউ হ্যাভ অ্যাডভান্স ডিগ্রি ইন ইউর ফিল্ড, ইউ ডিড এ excellent job, become a good CEO, rapidly promotion পেয়েছেন, আপনার ইন্ডাস্ট্রিতে আপনি সর্বোচ্চ বেতন পেয়েছেন এবং আপনার ইন্ডাস্ট্রিতে আপনি লিডিং রোল প্লে করেছেন, যেমন সেমিনার সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেছেন, কোনো সেমিনারে কোনো কম্পিটিশনে জাজের ভূমিকা পালন করেছেন, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল রিকগনাইজড হয়েছেন, বিভিন্ন আর্টিকেল পাবলিশড হয়েছে আপনার পত্র পত্রিকায় এবং আপনার নিজের প্রকাশনায় কোনো পাবলিকেশন আছে। এই ধরনের লোকজনকে যুক্তরাষ্ট্র মনে করে দে উইল মেক দেয়ার ওন জব অ্যান্ড দে উইল ক্রিয়েট এ মোর জব, they will bring the vibration and the prosperity in the US economy. ওই সেন্সে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার নামক এই ধরনের ভিসা, এমপ্লয়মেন্ট বেসড ভিসা চালু করা হয়েছে এবং ডাইরেক্টলি গ্রিন কার্ড পাবেন। সেখানে স্টেট ভিত্তিক লেবার সার্টিফিকেশন যে জটিলতা, লেবার সার্টিফিকেশন লাগবে না, পাবলিকেশন লাগবে না। যদি এডুকেশন অফিসার মনে করে ইউ আর দি ম্যান, ইউ ক্যান
provide service to the community, you can put yourself in a position. একটা এক্সাম্পল দিয়ে ফেলি, যেমন একজন শিল্পী, নাম বলি, একজন শিল্পী বাংলাদেশে একজন নাম করা শিল্পী এখানে আসিয়া গান করলো। সে যদি গান করে, দেখা যায় অনেকের শিল্পী এখন এখানে আসার পরে $2,000 পার অ্যাপিয়ারেন্স সে পাবে। তার সাথে তবলা বাদক লাগবে, সে $2,000 দিয়ে ইনকাম করবে, ডেলি ট্যাক্স পে করবে। দেশের ইকোনমিতে, সাংস্কৃতিক সভ্যতায় একটা ভাইব্রেশন, একটা উজ্জ্বলতা সৃষ্টি হবে। সুতরাং সে শিল্পীকে দিতে পারে। যেমন একজন রিসার্চার, একজন প্রফেসর, একজন মেডিকেল প্রফেশনাল, তার রিসার্চের মাধ্যমে এখানে নতুন ইন্টারভেনশন করতে পারবে। সেই ইন্টারভেনশন যুক্তরাষ্ট্রের মেডিকেল সায়েন্সে প্রযুক্তিগত পরিবর্তন আনবে, মানুষের জীবনের উন্নয়ন হবে, এবং অ্যাট দি সেম টাইম ইকোনমিক প্রসপারিটি আসবে। একটা কথা আছে, অপরচুনিটি ক্রিয়েট প্রসপারিটি. If you give right people an opportunity, they will create a prosperity, and the whole nation will be benefit of that prosperity. With that sense, national interest waiver. কারণ একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটি লেজিসলেশন এবং প্রত্যেকটি প্রজেক্টের একটা অবজেক্টিভ থাকে। ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার প্রজেক্ট হচ্ছে সারা বিশ্ব থেকে মেধাসম্পন্ন লোকজনকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা, এবং তারা যেন তারা নিজেরাও উন্নয়ন করতে পারে, দেশের জন্য উন্নয়ন করতে পারে। সুতরাং এই ছিল আমার ইনিশিয়াল এবং প্রিলিমিনারি ইন্ট্রোডাকশন। রানা ভাই, ব্যাক টু ইউ। অনেক ধন্যবাদ। আপনি দুটোই খুব সংক্ষিপ্তভাবে টাচ করে গেছেন, কিন্তু আমি একটু বিস্তারিত এবং খোলামেলাভাবে আপনার সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা অ্যাসাইলাম নিয়েই কথা বলছি, যে কেন এখন অ্যাসাইলাম করাটা সেরা সময়। তো সেখানে আমরা জানি যে 1 বছরের মধ্যে অ্যাসাইলাম ফাইল করার নিয়ম আছে। তো এই নিয়মটি এখন কেন আগের থেকে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? শিওর, এই রুলটা অলওয়েজ ছিল, কারণ 1 ইয়ার রুল বলা হয়, যারা যুক্তরাষ্ট্রে আসবে 1 মাসের মধ্যেই করতে হয়। তবে একটা কথা আমি হাজারবার বলছি, আবারও বলি, অল লতে বলা হয় দেয়ার ইজ এ রুল, দেয়ার ইজ এক্সেপশন। সো এক্সেপশনটা প্রযোজ্য হবে, এটাকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতো না। যদিও এটার জন্য এক্সট্রা হিয়ারিং হইতো, আসল মেরিট বেসড হিয়ারিং এর আগে তা আপনাকে প্রমাণ করতে হবে হোয়াট ওয়াজ দ্য রিজন দ্যাট ইউ ডিড নট ফাইল অন টাইম। সেক্ষেত্রে হইতে পারতো, যেমন আমি যুক্তরাষ্ট্রে আসছি, আসার পরে আমার মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম, মেন্টালি সিক ছিলাম, হসপিটালাইজ ছিলাম, বিভিন্ন কারণে হইতে পারে, টাকা পয়সা ছিল না, মেনি থিং হইতে পারে। বাট যেটা আপনি লক্ষ্য করছেন, অনেকগুলো আছে সাইলেন্ট ল, অনেকগুলো ল ছিল যেটাকে ভিন্ডিকেট করতো না বিভিন্ন পলিটিক্যাল কারণে। যেমন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি ছিল ইমিগ্রেন্ট বান্ধব। তারা একটা ট্রেন্ড ছিল, একটা প্রচলিত কথা ছিল, কিভাবে ইমিগ্রেন্ট কমিউনিটিকে সমৃদ্ধ করা যায়, বেশিরভাগ সংখ্যক লোক আনা যায়। কারণ ডেমোক্রেটিক পার্টি ভ্যালু হচ্ছে, তারা মনে করে যে যত বেশি ইমিগ্রেন্ট আসবে তত বেশি যুক্তরাষ্ট্রের উন্নয়ন হবে, তারা ট্যাক্স পে করবে, তারা নতুন ইন্টারভেনশন করবে, তারা নতুন ব্যবসা বাণিজ্য সৃষ্টি করবে, নতুন কর্ম যোগ দেবে, নতুন বিজনেস খুলবে। এতে করে বিভিন্ন হিসাবে দেখা যায় ইমিগ্রেন্ট ডুইং much more business than the regular people in the United States. Immigrant people doing much better in the school than average American students. So এই সেন্সে এই স্টাডি থেকে তারা ডেমোক্রেটিক পার্টি ইমিগ্রেন্ট বান্ধব, সেক্ষেত্রে তারা বিভিন্ন কঠোর নীতিমালাকে স্থূল দৃষ্টিতে দেখার একটা, হয়তো হোয়াইট হাউস থেকে বা উপর লেভেল থেকে একটা দিক নির্দেশনা ছিল, এবং বিভিন্ন এজেন্সির প্রধানগণ ডেমোক্রেটিক দলীয় স্বাভাবিকভাবে যখন যে দল ক্ষমতা আসে, সে এজেন্সি চিফ এবং কমিশনার, যেমন বিভিন্ন রকমের ডাইরেক্টর এবং বিভিন্ন রকমের সেক্রেটারি সমূহকে নিয়োগ করা হয় ওই দলীয় মতবাদ এবং ওই ধরনের মন থেকে তারা আসে, এবং তারা ওই ধরনের ডিরেক্টিভ অর্ডার বলা হয়, যেটাকে ডিরেক্টিভ অর্ডার সমূহ ফেভারে হইতে পারে, কেবল বিষয়ে হইতে পারে, এবং মিটিং এর মাধ্যমে হইতে পারে। কল এভরিওয়ান ইন এ মিটিং, সে দ্যাট দিস ইজ we want to bring the more people from other country, make sure you become little bit easy on the people. So এই ধরনের একটা যখন বাতাস এই ধরনের একটু সুবাতাস দেখে, তখন অফিসাররা ওইভাবে রিয়েক্ট করে, অ্যান্ড এই রিয়েক্ট করতে গিয়ে ওভার রিয়েক্ট অনেক সময় করে ফেলেছিল, যেটা দেখছি বাইডেনের আমলে সবকিছু খুলে দেওয়া হয়েছিল, ওইটাও আবার ঠিক না। বাট রাইট নাও ইজ দ্য হার্ডেস্ট ওয়ে Republican government try to stop the illegal immigration, try to block the people who can be dangerous to the country, try to block the people who are lying, cheating, and making out the story instead of a real story. So এখন আমি বলবো সংক্ষেপে, the life is as usual, law is as usual. একটু আগে আমি
ইউনাইটেড স্টেটের টপ 10 সুপার লয়ার একটা দিতেছিল, একটা susterman.com বলিয়ে ফেলি, বলতেছিল যে সে আবার অ্যানালাইসিস করতেছিল, হি ওয়াজ ইমিগ্রেশন জাজ বিফোর, বলতেছিল যে লিসেন, ল ডিড নট চেঞ্জ। 5 বছর আগে যে ইমিগ্রেশন ল ছিল, আজকে টুডে সেম ল। আজকে টুডে এডজুডিকেশন অফিসার গুলা ফিল্ডে যারা আছে 95% এডজুডিকেশন অফিসার স্টিল দেয়ার। সো দেয়ারফর এখানে হতাশ হওয়ার কিছু নাই। অনলি ডিফারেন্স হবে আপনারা গাফিলতিপূর্ণ অ্যাপ্লিকেশন যেন না করে, এটাকে বলে ফিকটিশিয়াস এন্ড ফ্রিভিলেজ অ্যাপ্লিকেশন। ফ্রিভিলেজ অ্যাপ্লিকেশন হলে $250,000 জরিমানা এবং জেল। এটা আরো আমি আজকে 30 বছর দেখি আসছি, অ্যাপ্লিকেশন নিচে লেখা আছে, বা যদি এটা ভিন্ডিকেট করা বাস্তবায়ন করা হইতো না, বাট বর্তমান সরকার সেটা করবে। সো ল দেখবেন, ল প্রত্যেক দেশের ল এক এক সময় এক এক সরকার আসি, তাদের সুবিধা মতো ওই লগুলাকে অ্যাপ্লাই করে এবং বাকি লগুলা স্থূল এবং ঘুমন্ত থাকে। এই ছিল আমার রেসপন্স। অনেক ধন্যবাদ জনাব মজুমদার। তো এবার একটু আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা অ্যাসাইলামের কথা বলছি এবং সাধারণত দেশে বা নিজের দেশে আমার নিরাপত্তা নেই বা আমার জীবনের হুমকি আছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কারণে আমরা সাধারণত এই দেশে এসে অ্যাসাইলাম বা আশ্রয় প্রার্থনা করে থাকি। তো আপনার কাছে যেহেতু আপনি প্রতিনিয়ত এটার সঙ্গে জড়িত আছেন, বর্তমানে কি কোন কোন দেশের আবেদনকারীরা তুলনামূলকভাবে বেশি শক্ত কেস উপস্থাপন করতে পারছেন একজন অ্যাসাইলি হিসেবে, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। তো এই প্রশ্নটা থাকলো, তবে একটু প্রশ্নটা নিয়ে নেই, দুজন অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমি একটু জানতে চাচ্ছিলাম, আমার কয়েকবার ডেট চেঞ্জ হয়েছে ইন্ডিভিজুয়াল হিয়ারিং এ। এখন আমি তো অনেক পেপার ওখানে জমা দিছি, এখন হলো যে ওরা আবার নতুন করে আমাকে ডেট দিছে, যেটা হচ্ছে আবার প্রাইমারিটা, মানে ইন্ডিভিজুয়াল হিয়ারিং এখন আর নাই, এখন যে প্রথমে যে হিয়ারিংটা হয় ওইটা। এখন কি আমরা যে জমাগুলো যা দিছি বা আমাদের যে কতবার যে ডেকেছে চেঞ্জ হয়েছে, এগুলো কি ওখানে রেকর্ড আছে কিনা এটা আমি জানতে চাই। আর হচ্ছে আমার যে জাজ আমি দেখতেছি, তো উনি নাকি এখন নাই, তো কিন্তু আমার ডেট দেখাইতে আছে কিন্তু জাজ নাই, মানে জাজ বলতে ওই জাজটা নাকি নাই। এখন কি আমরা কি অপেক্ষা করবো না কি করবো বুঝতেছি না। এবার আমাদের এই ইনফরমেশন গুলো আছে কিনা এবং যে আমরা যে কয়েকবার চেঞ্জ হয়েছে এটা কি বিষয়টা আমরা আসলে বুঝতেছি না, একটু জানালে উপকৃত। আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে জনাব মজুমদার। শিওর। তো ফার্স্ট কোশ্চেন ছিল সাবমিশন গুলো আছে কিনা। অফকোর্স যা যা জমা দিয়েছিলেন সেটা সবকিছু ওখানে আপনার ফাইলে আছে, এবং বি কেয়ারফুল, এমন কিছু সাবমিশন করবেন না যেটা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। আগে সাবমিশনের সাথে বর্তমানে সাবমিশন যেন সঙ্গতিপূর্ণ থাকে। বাট আপনার লয়ে যদি ফাইল করে থাকে নিশ্চয়ই একটা কপি ওনার অফিসে আছে। বাট আমি অলওয়েজ বলে থাকি, আপনার যা কিছু জমা দেওয়া হয় এটা অলওয়েজ একটা কপি রাখবেন নিজের জন্য, কারণ লয়ার মৃত্যুবরণ করতে পারে, লয়ার অফিস চেঞ্জ করতে পারে, অনেকগুলো অসুখ বিসুখের বিষয় থাকতে পারে। অলওয়েজ কিপ এ ফাইল। সো সংক্ষেপে বলি, যেটা জমা দেওয়া আছে সেটার কপি সাথে সঙ্গতিপূর্ণ রাখে ইয়েস আবারও সাবমিট করতে পারেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, আর একটা হিয়ারিং আছে প্রিলিমিনারি, সেটাকে বলে মাস্টার হিয়ারিং। সো মাস্টার হিয়ারিংটা সাধারণত সুযোগ দেওয়া হয় ডকুমেন্ট সাবমিট করার জন্য। সো এখন দিস ইজ দ্য গুড নিউজ, যদি মাস্টার হিয়ারিং থেকে থাকে তাহলে আপনার কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে, 2024 এর স্টেট ডিপার্টমেন্টের কান্ট্রি রিপোর্টে লটস অফ গুড থিং আছে, ওগুলো আপনার মামলার সাথে সঙ্গতিপূর্ণ কিনা। কারণ ল হচ্ছে দ্যার ইজ এ ল, এই লটা আপনার জন্য ফেভারেবল কিনা। যেমন ওষুধ, অনেক ওষুধ আছে, কোন ওষুধটা আপনার জন্য ফেভারেবল, তদ্রুপ ডিপার্টমেন্ট অফ স্টেট যে রুল আছে বাংলাদেশ সম্পর্কে অনেক কথাই বলছে, সেই কথার সাথে আপনার যদি আপনার স্টেটমেন্টের মিলে যায়, দেন বিলিভ মি ইউ উইন উইন সিচুয়েশন, আপনি উইন করবেনই। সো দেয়ারফর আপনার লয়ারের সাথে যোগাযোগ করেন। গুড প্রিপারেশন, গুড সাবমিশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা বলেছিলেন যে জাজ ছিলেন সে জাজ, শিওর জাজগুলা বর্তমান প্রসিডিউর হচ্ছে কোনো জাজের নাম থাকবে না, অ্যাসাইন জাজ, সেটা কনফিডেন্সিয়াল থাকবে যাতে মানুষ ওই জাজের সাথে কথা বলতে না পারে, অথবা জাজেরও সেফটি থাকে যে এই কেস এই মামলায় ওই জাজ, এটা তারা অ্যাজ এ ম্যাটার অফ ল অ্যান্ড প্রসিডিউর তারা উইথড্র করছে। এটা কোনো দুঃসংবাদও কিছু না, সুসংবাদও কিছু না। তার মানে জাজ আছে কিন্তু নাম নেই। সুতরাং উনি যে মনে বলছিলেন যে আমার যে জাজ ছিল এখন দেখতে পাচ্ছি নেই, সেটা নয়, জাজ আছে কিন্তু নামটা এখন আর দেখায় না, এই তো।
এটাই শিওর। অনেক ধন্যবাদ। আশা করি সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো জি জি হ্যালো জি, আমি বলছি আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি আপনার ফোনে স্পিকার দিয়ে কথা বলছেন? যদি তাই করে থাকেন হ্যাঁ ওকে স্পিকারটা বন্ধ করুন। ওকে আমি আটলান্টা থেকে বলছি আহমদ। জি বলেন। আমার দুটো প্রশ্ন আপনার। আমি 2014 অ্যাসাইলাম মারছিলাম, এখনো আমার কেস পেন্ডিং আমি কোনো ফাইনাল ডেট পাইতেছি না। তো এখন আমার মানে চিন্তাধারা আমি দেশে চলে যাইব, এখন আমার কেসটা পেন্ডিং আছে, এটা কি উঠাইতে হবো? উঠাইতে হইবে কিভাবে উঠাইতে হবো ওটা আমার জানার লাগে। আর 2 নম্বর প্রশ্ন হইল কি আপনার, আমি যে সময় বাইর হই ডিটেনশন সেন্টারে আপনার ওই যে বন্ড দিয়েছিলাম যে $5,000, এগুলো আমি কিলা পাইব কার মাধ্যমে, মানে যে কর্তব্য আমার বর্তমান লয়ারের মাধ্যমে না অন্য কারোর মাধ্যমে যে কর্তব্য, ওটা তো জানার লাগে। আপনি একটু লাইনে থাকেন যদি কোনো প্রশ্ন থাকে। ভেরি ভেরি গুড কোশ্চেন। যদি আপনি এখন চলে যেতে চান কাউকে না বলিয়া ভেরি সেফ আপনি চলে যাবেন। যেহেতু আপনি টাকা যদি চান আপনাকে ভলেন্টিয়ারি ডিফেকচার নিতে হবে, তার স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ এবং প্রুফ থাকতে হবে। এবং যখন এটা করবেন এবং আপনার অ্যাটর্নি এট দি সেম টাইম বন্ড মানি রিফান্ডের জন্য পিটিশন করবে যে আমি বন্ড দিয়েছিলাম, আমি গ্রিন কার্ড ফাইলে ওইটা ফেরত পাইতাম, দেশ ত্যাগ করলেও আমি ফেরত পাবো, সুতরাং আমি চলে যাইতেছি। সুতরাং ইট ইজ এ লিগেল ওয়ার্ক। যেখানে বন্ডটা জমা দিয়েছিলেন সেখানে একজন জামিনদার ছিল, ওই জামিনদারের নামে টাকাটা আছে, সে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে, প্রমাণ দেখাতে হবে যে আপনি গ্রিন কার্ড পেয়েছেন অথবা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র লিগেলি যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। না, গ্রিন কার্ড পাননি, ওনার পেন্ডিং আছে, ডেট পায় না, তাই চলে যেতে চান। ইয়েস, বাট পেন্ডিং থাকা ওই প্রশ্নটা বলবো আমি, এটা পজিটিভ। যেহেতু তারা ফাইল নাই, কয়েস পেন্ডিং, অনেক সময় তারা ফাইল লস করে থাকে, সুতরাং আপনাকে কেউ তাইতেছে না। আমি বলবো আপনি না যাওয়ার জন্য, গেলে কিন্তু আপনি 1 বছর পর আবার কান্নাকাটি করবেন এখানে আসার জন্য। না, উনি হয়তো এই দেশে থাকতেই চান না, হয়তো ওনার এই সমস্ত কারণে হয়তো উনি এখানকার উপরে বা এই কষ্ট হয়তো উনি নিতে পারছেন না, সে কারণে চলে যেতে চান। তো যাক তিনি, কিন্তু সেক্ষেত্রে ওনার বন্ডের টাকাটা কিভাবে ফেরত পাবেন? আমি বলছি অলরেডি, স্বেচ্ছায় চলে যাবে, সেটা কোর্টে জমা, আপনার ওই অ্যাসাইলাম অফিসে যদি কেস থাকে অ্যাসাইলাম অফিসে পিটিশন দিতে হবে, যদি কোর্টে থাকে কেস কোর্টে জমা দিতে পিটিশন দিতে হবে যে আমি আই ওয়ান্ট টু লিভ দ্য কান্ট্রি ভলান্টিয়ারলি, আমি স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করি, এটা করে ভলান্টিয়ার ডিফেকচার পিটিশন দিতে হবে। অনেক ধন্যবাদ জনাব আহমেদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মাহফুজ হাওলাদার তিনি একটি প্রশ্ন করেছেন, আসলে আপনারা এই বাংলা কথাগুলো ইংরেজি অক্ষরে লেখেন, ঠিক মতো পড়া যায় না, সমস্যা হয়। তিনি বলছেন যে আমি আছি 2025-এ, মানে আসছি বোধহয় হবে 25 সালের জানুয়ারির 23 তারিখে আইসের সাথে মানে দেখা করেছে বোধহয়, আমাকে আবার 2026 সালের 23 তারিখ, মাস নেই কোন মাস, যে কোনো মাস হয়তো হবে, 23 তারিখে দেখা করতে বলেছে, আমার কোনো সমস্যা হবে কি? শুনুন, এটা আমি বলবো কোনো সমস্যা না হওয়ার কথা। আপনাকে শুধু একটা ডেট দিছে, সেই ডেটে আপনি যাবেন, বাট তার আগে এরপরে কি করছেন সেটা বলেন না। আপনার উচিত ছিল তো এখানে ঢুকার সাথে সাথে অ্যাসাইলাম ফাইল করছেন কিনা, অন টাইমে, এটা পেন্ডিং আছে কিনা, হিয়ারিং হয়েছে কিনা, এটা বিষয় আছে। তবে আপনাকে যদি ইতিমধ্যে যদি কোনো খারাপ কাজ আপনি করে থাকেন, আপনার ফাইলে অন্য কিছু থেকে থাকে, সেটাও চিন্তার বিষয় আছে। তো আপনার লয়ারের সাথে আপনি কথা বলেন, বাট ইন জেনারেল যেহেতু আপনাকে আসার পর আপনাকে একটা ডেট দিয়েছে, ওই ডেটে আপনি যাবেন। কারণ ইতিমধ্যে অনেক লোক আছিল যাদেরকে ডেটে যাইতে বলছে, সে যায় নাই, পরবর্তী ডেটে যাওয়াতে তাকে অ্যারেস্ট করা হয়েছে, বিকজ ইউ মিস দি ডেট ওয়ান্স। তো আপনি যেহেতু কোনো ডেট মিস করেন নাই, আমি বলবো আপনি ভয় পাবেন না, বাট আপনি আপনার লয়ের সাথে প্র্যাকটিক্যালি সামনাসামনি কথা বলেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, মাহফুজ হাওলাদার, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। মারুফ তিনি আপনি এই কয়েকদিন ধরেই প্রশ্নটা করছেন, আমার প্রশ্ন পুরোটা বলেননি, শুধু বলেছেন সরকারি পাসপোর্টে গিয়ে থাকা সম্ভব কিনা। আসলে তো এই ধরনের জবাব দেওয়া কঠিন, তবে যতদূর আমার মনে পড়ে আপনি সেনাবাহিনীতে চাকরি করেন, সেনাবাহিনীর চাকরি করে ভিজিট ভিসা নিয়ে এই দেশে আসতে চান সরকারি পাসপোর্ট নিয়ে, এবং পরবর্তীতে এখানে থেকে যেতে চান, এটা কোনো সুযোগ আছে কিনা, এটাই সম্ভবত আপনার প্রশ্ন ছিল। জনাব মোহাম্মদ মজুমদার, এ ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন? এটাকে বলে জেনারেলাইজড কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর অফকোর্স নো,
আপনার সামরিক বাহিনীর কর্মকর্তা কেন এখানে আসলেন, কি করবেন, কি করতে চান, কি স্কোপ আছে, আপনি কি সামরিক বাহিনী থাকাকালীন কোনো প্রবলেম আছে কিনা সামরিক বাহিনীতে, সেটাও বিষয় আছে। সুতরাং বিষয়টা স্পর্শকাতর, এখানে ওপেনলি ডিসকাস করা আপনার জন্য ভালো না, আমাদের জন্য, সেটা আমি তাকে বলেছিলাম। ভিজিটে আসেন, আসার পরে কনফিডেন্সিয়ালি আপনি সেটা কারোর সাথে কথা বলে দেখেন কি কি অপশন এখানে ওপেন আছে, কিংবা আপনি লিগালাইজ হইতে পারেন কিনা। বাট আমরা বলবো না আপনাকে, আপনি আসেন, আসার পরে এখানে লিগেল হয়ে যাবেন, এটা যদি কেউ বলে থাকে এটা মিথ্যা কথা বলা, আপনাকে শুধু প্রতারিত করার জন্য বা আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। অনেক ধন্যবাদ মারুফ। আশা করি আজকে প্রশ্ন উত্তর পেয়েছেন, এরপরে আর নিশ্চয়ই এই বিষয় নিয়ে আপনি প্রশ্ন করবেন না, অন্য বিষয় থাকলে নিশ্চয়ই করবেন। মোহাম্মদ এম আমিন, আপনার প্রশ্নটি নিয়ে টেলিফোনে যাব। তিনি বলছেন, আমার স্ত্রী ইউএস সিটিজেন, আমার জন্য I-130 ফাইল করে মার্চ 2025-এ, এখন পর্যন্ত শুধু রিসিপ্ট নোটিশ পেয়েছি, কেস স্ট্যাটাসে উই রিসিপ্ট ইউর পিটিশন দেখাচ্ছে, এটা কি স্বাভাবিক? এটা এখানে এটা অস্বাভাবিক, কারণ আপনার ওয়াইফ যদি সিটিজেন হয়ে থাকে, আপনি যদি লিগেলি এসে থাকেন, তাহলে আপনাকে ফাইল করা উচিত ছিল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আপনি বলেন না আপনি কিভাবে আসছেন, আপনি বলছেন মার্চে 2025 সালে ওয়াইফে অ্যাপ্লাই করছে, কি অ্যাপ্লাই করছে, I-130 ফাইল করছে। এবং I-130 যদি ফাইল করা হয়, সেটা ভেরি ডেঞ্জারাস। যদি আপনি ইলিগালি ঢুকে থাকেন, I-130 ফাইল করার এখানে I-130 রাইট। সুতরাং এই বিষয়টা আপনি কিভাবে আসছেন সেটার উপর ডিপেন্ড করে। It is something very troublesome। আপনি সামনাসামনি কোনো অ্যাটর্নির সাথে কথা বলেন, কোনো ল ফার্মে গিয়া কোনো ফোন কল কারোর সাথে করার দরকার নাই আপনার। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, আপনি ইন হাউস কনসালটেশন নিতে হবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ আমিন আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি কবির নিউ ইয়র্ক থেকে বলছি। জি যে আমি অ্যাসাইলাম সাবমিট করছি নভেম্বরের 5 তারিখ। জি তারপরে আমি ওইটার মানে রিসিপ্ট লেটারও পাইছি, এটাও পাইছি। ফিঙ্গারপ্রিন্টের জন্য কল করছিল ইউএসসিআইএস অফিসে, 10 তারিখে ফিঙ্গারপ্রিন্টও দিয়ে আসছে। জি কবে নাগাদ আমাকে এতে রাখতে পারে? আর মাস্টার হিয়ারিংটা কি জিনিস? কবে আপনি আবেদন করছেন? শুধু ডেট বলছেন, বছর বলছেন? নভেম্বরের 5 তারিখ। কোন বছর? এই বছর নভেম্বরের 5 তারিখ। সেটা বলবেন তো। আচ্ছা, সবে এই নভেম্বরের 5 তারিখ অ্যাপ্লিকেশন করছি। জি। আর ফিঙ্গারপ্রিন্টটা নিছে এই বছর ডিসেম্বরের 10 তারিখে। জি জি। মাস্টার হিয়ারিং কি, এটা আপনি জানতে চান? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা সো থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। গুড কোশ্চেন, প্রসিডিউরাল কোশ্চেন। প্রসিডিউর হচ্ছে আপনাকে তো অ্যাপ্লিকেশনের পরে আপনি রিসিপ্ট নোটিশ পাইছেন, গুড নিউজ। এরপর আপনি ফিঙ্গারপ্রিন্টও দিয়েছেন, অ্যানাদার গুড নিউজ। এখন FBI ইনভেস্টিগেশন চলতেছে, আপনাকে চেক করে দেখতেছে আপনি আপনার এই নামে, এই ডেট অফ বার্থে, এই পাসপোর্ট নাম্বারে যেটা আপনি জমা দিয়েছেন, আপনার বিরুদ্ধে কোনো রকমের কার্যক্রমে আপনি জড়িত আছেন কিনা, মোটামুটি এন্টায়ার ফাইলটা রেডি করার জন্য। এই ফাইল যখন ক্লিয়ারেন্সটা কুইকলি আসবে, তখন আপনাকে ইন্টারভিউ স্কেজুল করবে। সেই ইন্টারভিউটা হবে যেখানে হবে, এটা বলে ফিল্ড অফিস, অ্যাসাইলাম অফিস। তো অ্যাসাইলাম অফিস যখন ইন্টারভিউ হবে, যদি আপনার স্টেটমেন্ট ভালো হয়, ফর্ম ভালো হয়, যে ক্লেম করেছেন সেই ক্লেমের সপক্ষে উপযুক্ত ফর্মানাদি থেকে থাকে, এক্সপার্ট ওপিনিয়ন থাকে, ডক্টর নোট থাকে, যে কথা বলছেন সে কথার উপর যদি এনাফ প্রুফ থাকে, সেখানে অ্যাসাইলাম অফিসারের অধিকার আছে, ক্ষমতা আছে, আপনাকে গ্রিন কার্ড দিয়ে দিবি। সেক্ষেত্রে আপনার কোর্টে যাওয়ার বা মাস্টার হিয়ারিং এর কোনো দরকার নেই। যদি অ্যাসাইলাম অফিসার মনে করে যে আপনার বিষয়টা উনি আপনাকে গ্রিন কার্ড দিতে ব্যর্থ, সেক্ষেত্রে আপনাকে ডিনাইও করবে না, আপনাকে কোর্টে পাঠাবে। কোর্ট থেকে যে প্রাথমিক যে শুনানিটা হয়, এটাকে বলা হয় মাস্টার হিয়ারিং, এবং লাস্ট হিয়ারিংটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল হিয়ারিং। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অনেক ধন্যবাদ জনাব কবির আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ জার্সি থেকে জারিন বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল ইউ ভিসা সংক্রান্ত। আমরা 6 মাস আগে মানে ইউ ভিসাটা সাবমিট করছিলাম। গত সপ্তাহে আমি সেই লেটারটা পাইছি, রিসিপ্ট লেটারটা। জি। যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম, মানে সমস্ত কিছুই করা হয়েছিল, ওয়ার্ক পারমিট থেকে শুরু করে আরো অন্যান্য যেগুলো দরকার সবই করা হয়েছে। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে, রিসিপ্ট লেটার আমি 6 মাস পরে পাইলাম, তাহলে আমরা ওয়ার্ক পারমিট কতদিন পরে মানে পাওয়া যেতে পারে ইউ ভিসা? আর হচ্ছে বায়োমেট্রিকের যে ফিঙ্গারপ্রিন্ট, সেটা বলেছে
যেহেতু রাজনৈতিক আশ্রয় আমাদের আগে ছিল, তো সেই জন্য আমাদের আর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না, ওইটাই ওরা ইউজ করবে। অনেক ধন্যবাদ জেনিন আপনার প্রশ্নের জন্য। জনাব মজুমদার। সো ইউ ভিসা দুইভাবে করা হয়, কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র ইনিশিয়াল পিটিশন 360 করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে কমপ্লিট প্যাকেজ ফাইল করা হয়। সুতরাং উনি যদি ওনার অ্যাটর্নির সাথে উনি এটা সামনাসামনি কথা বলতে হবে সব পিটিশনগুলো ফাইল করছে কিনা। যদি সব পিটিশনগুলো কনকারেন্টলি অর্থাৎ সাইমultaneously ফাইল করে থাকে তাহলে উনি তো এখন ওয়ার্ক পারমিট পাওয়ার কথা। সুতরাং এই বিষয়টা আমিও উত্তর দেওয়ার আগে, এবং উনি হয়তো জানবে না এটা কি কনকারেন্ট ফাইলিং করছে কিনা একসাথে সব ফর্মগুলো, নাকি শুধুমাত্র পার্টলি ফাইল করা হয়েছে। যেমন I-130 ফাইল করা হয় ফ্যামিলি পিটিশন, এটার সাথে অনেক সময় 485 যখন একসাথে ফাইল করা হয় এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, 3 মাস পরে ওয়ার্ক পারমিট পাবেন। বাট শুধু I-130 যদি ফাইল করেন জীবনে ওয়ার্ক পারমিট পাবেন। বিষয়টা ওখানে ওই রকমই, এটাকে বিস্তারিত উনি ওনার লয়ের সাথে কথা বলতে হবে। আর উনি যে বললেন যে কেস ফাইল করার 6 মাস পরে পেয়েছিলেন, এটার কারণটা কি? রিসিপ্ট লেটারটা উনি বলি এটা হইতে পারে এমন, হয়তো উনি কাগজপত্র দিয়ে আসছে, দিয়ে আসার আরো 3 মাস পরে হয়তো ফাইল, ডেট অফ ফাইলিং তো আপনিও জানেন না, আমিও জানি না, উনি হয়তো জানবেন। যে নোটিশ পাইছে 6 মাস আগে সেটা উনি জানে, তবে অনেক সময় দেখা যায় কোনো এক অফিসে আপনি দিয়ে আসছেন কাগজ আজকে, ওরা বিজি ছিল, বা হয়তো উনিও কাগজ 3টা দিছে আর 2টা দিন নাই, একটা দিন ওয়েট করতে করতে আরো 2 মাস ওয়েট করছে, তো উনি ধরিয়ে বলছে প্রথম দিন যে লয়ার অফিসে গেছিল ওই তারিখ থেকে টাইম গুনছে, কিন্তু আসলে ফাইল করা হয়েছে আরো 4 মাস পরে। তো এটা এন্টায়ার ফ্যাক্ট না জানিয়ে উত্তর দেওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট। তো এই কোশ্চেনটা উনি ওনার লয়ারের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে তুমি, আমি দেখি ডেট অফ ফাইলিং, তাহলে ডেট অফ রিসিটের সাথে কেন লাগছে, মেবি উনি জাস্টিফাইবল আনসার দিবেন নিশ্চয়। অনেক ধন্যবাদ জেনিন আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রিয়াজ ভার্জিনিয়া থেকে বলছিলাম। জি, আমি আসলে F2 তে ইউএসএ তে আছি। তো আমি কিছুদিন আগে একটা টিকিট খেয়েছিলাম, এটা হচ্ছে স্পিডিং টিকিট, আমার স্পিড লিমিটের থেকে একটু বেশি ছিল। তো পরবর্তীতে এখন আমি যদি NIW এর জন্য আমার ওয়াইফ যদি অ্যাপ্লাই করে, বা আমি পরবর্তীতে যদি দেশে যেতে চাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? অলরাইট, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। এই যে ভায়োলেশন আপনি লিমিটটি এক্সিড লিমিট অতিক্রম করছেন, এটা যদি টিকিট দিয়েছিল ওটা যদি ফে করে থাকেন, যে রেকর্ডটা থাকবে এটা করে ডিসপোজিশন রেকর্ড। সো ডিসপোজিশন রেকর্ড সাথে রাখবেন, এটা অত সিরিয়াস কিছু নেই, সিম্পল ভায়োলেশন, এটার জন্য কোনো অসুবিধা হবে না। বাট এটা ডিসপোজিশন রেকর্ড অল দি টাইম সাথে রাখবেন, এবং NIW যখন করবেন সেপারেট প্যারাগ্রাফে আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্স এটা করছিলেন আপনি কি অভ্যাসগতভাবে এটা করেন, নাকি কোনো আন্ডার ক্রিটিক্যাল কোনো ইস্যুর কারণে আপনি হয়তো করছেন। যেমন একটা এক্সাম্পল দিই, এখানে স্পিড লিমিট আছে 30 মাইল, কিন্তু আপনি চালাইছেন 60 মাইল। এখন যদি বিষয়টা এমন হয় যে আপনার ওয়াইফ হার্ট অ্যাটাক করছে, তাকে হসপিটালে নিয়ে যাইতেছেন, আপনি এই ক্ষেত্রে আপনি স্পিড মারতেছেন, আপনার প্রায়োরিটি হলো আপনার ওয়াইফের জীবন বাঁচানো, সেক্ষেত্রে এই স্পিড টিকেটের কোনো মূল্য নাই, আপনার প্রায়োরিটি হলো ওইটা। অ্যানাদার থিং হলো, আপনার যদি কোনো আপনি নিজে অসুস্থ, হয়তো আপনি অসুস্থ হয়ে পড়ছেন, তাড়াতাড়ি ভাগিয়ে চলে আসছেন, সামথিং হ্যাজ টু বি সিরিয়াস, দ্য রিজন এটা এক্সপ্লেন করতে হবে, এবং কেন যে স্পিড করছেন, অথবা আপনি স্পিড সাইন দেখেন নাই, যেখানে স্পিড সাইন ছিল আমি কোনো স্পিড সাইন ভাঙ্গা ছিল বা ভিজিবল ছিল না, ওয়েদারের কারণে, বৃষ্টির কারণে বা স্নোয়ের কারণে, বিভিন্ন কারণ হইতে পারে। সো ইফ ইউ ক্যান, আমি বলবো এখন থেকে এই কথা প্রসঙ্গে বলি, যারা যে কোনো ভায়োলেশন যদি ফেস করেন, নেভার এডমিট ইট, নেভার ফাইল ফর দি আপনি অপোজিশন ফাইল করেন যে আই এম নট গিলটি যখন বলবেন আপনাকে ডাকবে, ওই ডাকার দিন যিনি টিকিট দিয়েছে ওই লোক যদি না আসে এটা ডিসমিস হয়ে যাবে। হাফ অফ দি টাইম আপনি একটু যদিও বিড়ম্বনা হয়, কষ্ট হয়, অলওয়েজ ডিসপিউট করেন আই এম নট গিলটি, কারণ যদি আপনি গিলটি না হয়ে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় না, আমি গিলটি হইয়াও না হইয়াও ঠিক আছে 100 টাকা দিয়ে দিলাম, বাট বিষয়টা কিন্তু বর্তমানে তা না, বর্তমানে ভায়োলেশনটা রেকর্ড হচ্ছে, আর যদি ডিসমিস হয়ে যাবে টোটালি ডিসমিস। সুতরাং যদি কোনো ভায়োলেশন হয় অলওয়েজ সিক হেল্প চান। অনেকে মনে করেন আমরা ভায়োলেশনের জন্য এখন উকিল চাই এখন $1000, বাট বিলিভ মি, আপনার জীবনের কালিমা এটাকে বলা হয়, আপনার রাফশিট বলা হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের রাফশিট বলা হয় ক্রিমিনাল রেকর্ড। আপনি যদি একটা টিকিট কাটলে সেটা রেকর্ডে থাকবে, ভায়োলেশন করলে সেটা রেকর্ডে থাকবে, মারামারি করলে রেকর্ডে থাকবে, আপনার পরবর্তীতে সরকারের চাকরি পাইতে। এখন এই যে একটা কথা আমরা টিভিতে অলওয়েজ শুনতেছেন, আমার মুখে না শুধু, রিঅ্যাডমিশন এভরি টাইম যুক্তরাষ্ট্রে ঢুকার সময় আপনাকে খতিয়ে দেখা হবে ইতিপূর্বে কি অপকর্ম বা কোনো খারাপ কাজ বা কোনো কিছু করছেন কিনা। এখন ফোর্ট অফ এন্ট্রি অর্থাৎ প্রবেশ পথে যদি
একটু খারাপ অফিসার পড়ে, they can give a hell lot of problem. So avoid travel, avoid any kinds of violation, speed ticket, avoid করাই ভালো। আর যদি খেয়ে যান সেটা আইনি চ্যালেঞ্জের মাধ্যমে ডিসচার্জ করার চেষ্টা করুন। অনেক ধন্যবাদ রিয়াজ, আপনার প্রশ্নের জন্য আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি আহমেদ বলতেছি কুইন্স থেকে। জি, আমার আম্মু রিসেন্টলি ভিজিট ভিসা আমেরিকা আসছে, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি কি অ্যাডজাস্টমেন্ট স্টেটাস করতে পারবো আমার আম্মুর জন্য? অনেক ধন্যবাদ। আনফরচুনেটলি নো। যদি গ্রিন কার্ড হোল্ডাররা, গুড কোশ্চেন, গ্রিন কার্ড হোল্ডার কেউ বিয়ে করে এখানে গ্রিন কার্ড পাবেন না, মা বাপের জন্য অ্যাপ্লাই করলে দেশ থেকেও আনতে পারবেন না, এখানেও মা বাপের জন্য অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। বাট আপনি যদি সিটিজেন হয়ে থাকেন, ইটস পসিবল। অনেক ধন্যবাদ আহমেদ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম যে জি। আমি 2014-এ আসছি, অ্যাসাইলাম কেস উইন হয়েছি 2017-এ, এরপরে আমি 2019-এ বিয়ে করছি। বিয়ে করার পরে আমি আমার ওয়াইফ ভিসা আসছিলেন, এখানে আসার পরেই আমি ওনার মানে বিয়ে করার পরে আমি অ্যাসাইলাম I-130 অ্যাপ্লাই করেছি 2022-তে। জি, সো এখনো এটা পেন্ডিং আছে কি, কোনো কিছু এক্সপেডিট করার কোনো সুযোগ আছে কিনা এটাকে? এখন বর্তমানে যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে ওনার কোনো অসুবিধা হবে কিনা এই ব্যাপারে একটু জানতে চাইছি। অনেক ধন্যবাদ জনাব মজুমদার। এই বিষয়টা দেখেন, আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকেন, এখানে ওয়াইফের জন্য অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন না। এবং পিটিশনটা কিভাবে করছেন, পিটিশন এটা বিস্তারিত আরো জানতে হবে। বিষয়টা নিয়ে আপনার লয়ারের সাথে কথা বলেন। আপনার কোশ্চেনের সাথে যে কোশ্চেন আপনি করছেন, এটা উত্তর হলো এটা অ্যাপ্লিকেশনটা টোটালি রং করছেন আপনি, এবং হয়তো এই অ্যাপ্লিকেশন তারা আমলেও নেই নাই, হয়তো আমলে নিয়েছে, কত উত্তর দিয়েছে, কতগুলো RF ইস্যু করছে, সেটা আপনি হয়তো পান নাই। তো ইমিডিয়েটলি আপনি আপনার পছন্দের লয়ারের সাথে কথা বলেন, ফাইন্ড আউট করেন রিসিপ্ট নোটিশ যদি থেকে থাকে। অনেক সময় ইমিগ্রেশনও ভুল করে, অনেক সময় দেখা যায় অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, তারপরে তারা রিসিপ্ট নোটিশ ফালাইয়া ফাইল একটা করে রাখছি। তো পরবর্তী দেখা গেলো যে তারাই বলে দেবো, ও সরি, ইউ ফাইল অ্যাপ্লিকেশন বাট আনফর্চুনেটলি ইউ ক্যান নট গেট এনি বেনিফিট ফ্রম দিস অ্যাপ্লিকেশন। সো এটার জন্য রেসপন্স হচ্ছে আপনি আপনার লয়ারের সাথে কথা বলে, যদি থেকে থাকে, না থাকলে নতুন লয়ারের সাথে কথা বলতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়াসলাম। আমি ওজম পাচ্ছেন বলতেছি। জি, আমার কোয়েশ্চেন আছিল, আমি আমার অ্যাসাইলাম সিকার, আমি লাইক আমার কেসটা পেন্ডিং এ আছে বর্তমানে, জি, বাট আমি ওয়ার্ক পারমিট রিনিউর জন্য লাইক দিছি, লাইক 1 ইয়ার হয়ে গেছে ওয়ার্ক পারমিট রিনিউ আর কি, বাট এখনো শুধু রিসিভ লেটার পাইছি। এখন আমার করণীয় কি? আমি লাইক 540 দিন পর্যন্ত এটা মেয়াদ আছে, বাট আমার খামো জায়গাতে তারা চাচ্ছি যে আমি ওয়ার্ক পারমিট দিয়ে এটা কি এক্সচেঞ্জ জন্য সেটা জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মজুমদার। একটু হেল্প করেন, কোশ্চেনটা যদি আপনি বুঝছেন। কোশ্চেনটা হচ্ছে যে উনি অ্যাসাইলাম সিকার, পেন্ডিং আছে কেস, ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছে, 1 বছরের বেশি হয়ে গেছে, এখনো পায় নাই, এটাই ওনার এখন কি করণীয় আছে? ভেরি ডিস্টার্বিং, কারণ ওয়ার্ক পারমিটের জন্য যদি অনলাইনে ফাইল করেন, ওইটা 1 সপ্তাহে চলে আসে। মানে বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে ফাইল করলে 1 সপ্তাহের ভিতরে কার্ড চলে আসে। যদি ম্যানুয়ালি করে থাকেন তাহলে হয়তো 2 মাসের বেশি সময় লাগার কথা না। যেহেতু আসে নাই, হয়তো অধিকন্ত ডকুমেন্টস আছে, RFE আসছে, RFE হয়তো উনি পান নাই। বেস্ট থিং হবে যদি রিসিপ্ট নোট পেয়ে থাকেন, উনি ইনকোয়ারি ফাইল করতে পারেন বা ওনার লয়ারের মাধ্যমে চেক করতে পারেন। 1 বছর পর্যন্ত কোনো ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে না, থাকার কথা নয়। অনেক ধন্যবাদ দরুদ আপনার প্রশ্নের জন্য। আসলে যেহেতু অনেক দিন হয়ে গেছে, আপনি একজন ভালো লয়ারের সঙ্গে কথা বলে আপনার সমস্যার সমাধান করুন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বলছি। আমি 3 মাস আগে এসআইডি উইন করছি। এসআইডি উইন করার পর আমি আমার স্ত্রী এবং সন্তানদের জন্য আবেদন করি। এখন কিভাবে জানবো ওনাদের আবেদনটা অ্যাকসেপ্ট হয়েছে বা কিভাবে কাজের অগ্রগতি হচ্ছে?
সেটাই আমি জানতে চাচ্ছি। আর ওনারা কতদিনের মধ্যে আসতে পারে সেটা জানার আপনার জন্য। 3 মাস হলো আপনার অ্যাসাইলাম হয়েছে, উইন করেছেন? উইন করেছি, জি। আচ্ছা। উইন করার পর গত 1 মাস হলো আমার স্ত্রী এবং সন্তানদের জন্য আবেদন করছি। আচ্ছা, এখন কতদিন লাগবে ওনারা আসতে, বা ওইটা কি অ্যাকসেপ্ট করছে ওরা, আমি কিভাবে জানবো? আচ্ছা জনাব Alright, মজুমদার। so সম্ভবত উনি I-7 থার্ড ফ্যামিলি ইউনিটি আর কি, যখন অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয় ও ফ্যামিলি যদি দেশে থাকে তারা রিফিউজি হিসেবে এন্টার করতে পারে। এন্টার করে এখানে আসার পরে গ্রিন কার্ড জন্য আবার অ্যাপ্লাই করতে হবে। তবে কিভাবে জানতে পারবে সেটা হলো ওনার রিসিপ্ট নোটিশ তো থাকার কথা। যদি ফাইল করে থাকে একটা ফাইলিং রিসিট আসে, ফাইলিং রিসিটে বলে দিবে এটা কতদিন লাগবে। সাধারণত 1 বছর সময় এটা প্রসেসিং টাইম। অনেক ধন্যবাদ মোহাম্মদ, আপনারা আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম কাজী নজরুল ইসলাম। আমি 2024 সাল ডিসেম্বরে ঢুকছি। এখন আমি বন্ডে ঢুকছি, এখন এটা কি কোনো সমস্যা হবে বন্ডে ঢুকাতে? আর আরেকটা হলো আমরা ঢুকার পর একটা বায়োমেট্রিক পেপার লাগে ফিঙ্গারের, বাট এটা বলে ফিঙ্গার বলে এখন নেবে না। এখন আমরা রিয়েল আইডি করবো, বাট রিয়েল আইডি বায়োমেট্রিক পেপার ছাড়া হয় না। তো এখন এটা কি আসলে কি বায়োমেট্রিক আমরা রিয়েল আইডিটা করতে পারবো কিনা, বায়োমেট্রিক পেপার ছাড়া অন্য কোনো হয় আছে কিনা, এটা একটু জানার জন্য আর কি। অনেক ধন্যবাদ কাজী নজরুল আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ মজুমদার। সো আমার যদি ব্যক্তিগত জিজ্ঞাসা করে, আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনি এখন রিয়েল আইডিয়া কোনো কিছু করতে যাইয়েন না। যেভাবে আছে এইভাবে সাইলেন্ট থাকেন। বিষয়টা একটু 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 অবজার্ভ করেন। কেন বলছি সেটা আপনি পার্সোনালি আপনার লয়ের সাথে অ্যাডভাইস নেন। কারণ এখন আপনি এটাকে বলে ওপেনিং দ্য ফ্যান্ডোলাস বক্স। এই বিষয়টা এরকম যে দেখা গেল একটা সমস্যা, একটা কিছু ফাইতে গিয়ে একটা সমস্যাও সৃষ্টি হয়ে যেতে পারে। এর চেয়ে বেশি আমি আর বলবো না। আপনি পার্সোনালি আপনার লয়ের সাথে কথা বলে নিয়েন। কোনো কিছু আমি বলবো কোনো কিছু এখন না করা যায়। অ্যাসাইলাম পেন্ডিং আছে, এখন তাড়াতাড়ি ডেট আসার জন্য তাগিদ দেওয়া বা অতিরিক্ত কিছু রিয়েল আইডি আনা, এগুলা খুব ইম্পর্টেন্ট এই বর্তমানে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই। ছোট্ট একটা প্রশ্ন, শুধু নাদিম মাহমুদের একটি প্রশ্ন নিতে চাই। 2024 সালের ফেব্রুয়ারিতে আমার উইথহোল্ডিং অফ রিমুভাল অনুমোদিত হয়। 1 বছরের নিয়মের কারণে আমি অ্যাসাইলাম পাইনি। পরে আমি মামলাটি পুনরায় খোলার আবেদন করি এবং বিচারক মামলাটি পুনরায় খুলে ফাইনাল হিয়ারিং নির্ধারণ করেন। এখন জানতে চাই, এই অবস্থায় কি আমার আবার কোনো ইন্টারভিউ হতে পারে? অফকোর্স ইন্টারভিউ হবে, পুরো অ্যাসাইলাম হিয়ারিং হবে। আপনাকে 1 ইয়ার রুলের কারণে তারা অ্যাসাইলাম দেয় নাই। অ্যাসাইলাম একটা সাবস্টিটিউট থাকে অলওয়েজ উইথহোল্ডিং। উইথহোল্ডিং মিনস উইথহোল্ডিং অফ রিমুভাল। আপনাকে ডিফোর্ট করা হবে না, আপনি রিফিউজি হিসাবে আজীবন থাকতে পারবেন, ওয়ার্ক পারমিট দিবে। এটা হলো উইথহোল্ডিং অফ রিমুভালের বিষয়। তো আপনি যখন রিওপেন করছেন, আপনি বলছেন যে আপনার প্রতি সুবিচার করা হয় নাই, হিয়ারিং করলে আপনি গ্রিন কার্ডে পাবেন। তো এখন আমি বলবো অ্যাগেইন, এখন এটা নিয়ে খুব সালাবাসার না করিয়া যেমনি আছে রিফিউজি হিসাবে থাকাই ভালো। আপনার তো উইথহোল্ডিং অ্যাপ্রুভ, এবং যদি এখন ওপেনিং হয়, হিয়ারিং হয়, দেখা গেল এবার নতুন জাজ বলবে যে না 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 তুমি ডিফোর্ট, তোমার তো কেস ভালো না, দেন আমও যায় সালাও যায়। সো এই অবস্থা হবে। সুতরাং আমার ওপিনিয়ন নেন, আমার অভিজ্ঞতা থেকে নট টু ডু এনিথিং ইজ দি সামথিং টু ডু। অনেক সময় দেখা যায় কিছু না করাই হলো উত্তম কাজ। অনেক ধন্যবাদ নাদিম মাহমুদ, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দরিতে বাধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক প্রশ্ন এখনও ছিল, বিশেষ করে ফেসবুকে প্রশ্নগুলো নিতে পারছি না এবং অনেকে টেলিফোনেও চেষ্টা করছেন। আপনাদের প্রশ্ন নিতে পারছি না বলে দুঃখিত। তবে আগামীকালকেও অ্যাটর্নি থাকবেন। যদি আপনারা প্রথম দিকে প্রশ্ন করেন তাহলে উত্তর দেওয়া সম্ভবপর হবে। জনাব মোহাম্মদ মজুমদার, আপনিও অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে সামান্য হলেও কথা বলেছেন, তবে জিস্ট কথাগুলো বলে ফেলেছেন। সুতরাং এটি একটি সুখবর তো অবশ্যই দিয়েছেন। আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ, আমরা প্রাণিত। আমি আই ফিল ভেরি অনার্ড। আজকে অনেক প্রাণবন্ত আলোচনা ছিল, অনেক সাবস্টেন্সিয়াল কথাবার্তা বলছি এবং কনস্ট্যান্টলি লোকরা কল দিয়েছেন। মানুষের সাপোর্টটা অনেক ভালো আমাদের টিভিএন এর জন্য, আমার জন্য, সবার জন্য। সবাইকে শুভরাত্রি ব্রঙ্কস থেকে। আপনাকে আবারও ধন্যবাদ জনাব মোহাম্মদ মজুমদার। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখনই অ্যাসাইলাম আবেদনের উপযুক্ত সময় কেন এবং NIW এর মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার সেরা সময় কেন সেটা সংক্ষেপে আলোচনা করেছি। যাদের এই ধরনের সুযোগ আছে তারা এখনই করুন, তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।